হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা অনেকগুলো ধাপে ধাপে এক্সারসাইজ কোশ্চেনগুলো করেছি ছায়া প্রকাশনী তোমাদের। আর আমি কি করেছি, লেভেল 1 এর কোশ্চেনগুলো, ইজি লেভেলের কোশ্চেনগুলো যেগুলো সবার জানার দরকার সেই লেভেলের কোশ্চেনগুলো কিন্তু সলভ করে দিয়েছি। ঠিক, সো লেভেল 2 গুলো করা হয়নি, ধাপে ধাপে সেগুলো আসবে প্রত্যেকটা চ্যাপ্টারের। তোমাদের এক্সামও কাছাকাছি চলে এসছে, দেরি না করে শুরু করা যাক। তোমাদেরকে পড়তে হবে ভালো করে, থিওরিগুলো ভালো করে জানতে হবে। 1 ঘন্টা 15 মিনিটের কোশ্চেনও তেমন হয়তো মানে বেশি টাফ হবে না, বেশি ক্যালকুলেটিভ হলে কিন্তু 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তো সেইভাবে কোশ্চেন থাকবে, তুমি এইটুকু ভেবে চলো যে কোশ্চেন ইজি থাকবে। 1 ঘন্টার মধ্যে তোমাকে 35খানা কোশ্চেন দেবে, সেই 35খানা কোশ্চেন কিন্তু 1 ঘন্টার মধ্যে করতে হবে। তাহলে কিন্তু কোশ্চেন তেমন হার্ড হবে না, মডারেট আর ইজি লেভেলের কোশ্চেন থাকবে। তো আজকে যেটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, দেরি না করে শুরু করা যাক। তোমাদের যে বই আছে ছায়া প্রকাশনী, তারই হচ্ছে প্রশ্নমালা পেজ নাম্বার 402 পেজে, নতুন বইয়ের 402 নম্বর পেজ থেকে শুরু করছি। সো প্রথম কোশ্চেন যেটা আছে, কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কি হবে? কৌণিক ভরবেগ আমাকে জানতে হবে। কোনো বস্তু যদি থাকে, কোনো বস্তু আছে, তার গতিবেগ যদি ভি থাকে, ভর যদি এম থাকে, আর এটা যদি আর হয়, তাহলে ওর সাপেক্ষে আমরা যে কৌণিক ভরবেগ লিখি সেই কৌণিক ভরবেগ হয়ে যায় এম আর ক্রস ভি। ঠিক, সো এটা একটা ফরম্যাট। তো এখানে আমাকে এম আর ক্রস ভি দেয়নি, আমাকে পি লিখেছে। সো পি আমরা জানি এম ভি। ঠিক, সো এখানে আমি কি করতে পারি, আর ক্রস এম কে সাথে নিতে পারি, কারণ এম হচ্ছে স্কেলার, আমি যে কোনো ভেক্টরের সাথে গুণ করে নিতে পারি এম কে। তো ভেতরে আমি নিয়ে যেতে পারি, বাইরেও বের করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আর এম ভি যেটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, পি হয়ে যাবে। সো এল নট যেটা হচ্ছে সেটা একটা ভেক্টর, আর আর ক্রস পি হচ্ছে তার ডিরেকশন কি হবে। সো অপশন আমাদের হয়ে যাবে আর ক্রস পি। আর ক্রস পি, পি ক্রস আর নয়, আর ক্রস পি, অপশন বি। এর ডিরেকশন কি হবে দেখে নাও। পি যদি ভি এই দিকে হচ্ছে মানে পিও এই দিকে হবে, বা তুমি এখানে আর ক্রস ভি দেখেই বলতে পারবে। সো আর ক্রস ভি, প্রথম ভেক্টর আর, সেকেন্ড ভেক্টর ভি। সো এই আর কে আমি এখানে নিয়ে যেতে হবে, আর কে সমান্তরাল ভাবে আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো কি দুটোর যে লেজ আছে একসাথে বানিয়ে নিয়েছি। ঠিক, এবার আর ক্রস ভি করব। আর ক্রস ভি মানে ভেতর দিকে হচ্ছে, তো এটা ইনটু দি প্লেন যাচ্ছে, আর ক্রস ভি ভেতর দিকে হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। সো অপশন বি। সেকেন্ড অপশন, সেকেন্ড কোশ্চেন, যদি একটি ঘূর্ণায়মান বস্তুর উপর টর্ক ক্রিয়া না করে, যদি বস্তুটির জড়তা ভ্রামক আই কমে যায়, তাহলে বস্তুর কৌণিক বেগ কি হবে? আচ্ছা, কৌণিক বেগ ওমেগা এমন ভাবে বাড়বে যাতে আই ওমেগা ধ্রুবক থাকে। ওকে, কি বলেছে শোন, বলছে কোনো বস্তুর উপর টর্ক যদি না লাগে তাহলে কি হয়ে যাবে দেখে নাও। সো কোনো বস্তুর উপরে আমি আগে এটা লিখি যে এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ঠিক, ভর বেগের পরিবর্তনের হার বল হয়ে যায়, সেই একইভাবে টর্ক হয়ে যায় কৌণিক ভর বেগের পরিবর্তনের হার। ঠিক, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্ক, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে আমাদের প্রযুক্ত বল। ঠিক, তো এখানে আমাদের যদি এফ নেট 0 হয়ে যায়, তাহলে আমরা লিখি এফ নেট 0 হয়ে গেলে প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগের সমান হয়, মানে ভরবেগ সংরক্ষণ থাকে। ভরবেগ সংরক্ষণ। ঠিক, একইভাবে টর্ক নেট যদি 0 হয়ে যায় তাহলে আমাদের L1 ইকুয়ালস টু L2, পুরো সংস্থার প্রাথমিক কৌণিক ভরবেগ তারপরের হচ্ছে কৌণিক ভরবেগ কি হবে, একই হবে। এবার আমরা জানি ভরবেগ কি হয়ে যায়, এখানে যেমন mv হয়ে যায় m1 v1 m2 v2, সেম একইভাবে এখানে m এর জায়গায় i আসে, জড়তা ভ্রামক i1 ওমেগা 1 ইকুয়ালস টু i2 ওমেগা 2, মানে আমি এখানে বলতে পারি mv সমান ধ্রুবক। তোমাকে কেন এটা লিখে যাচ্ছি, কারণ তুমি এটার সাথে এটাকে মনে রাখবে তাই লিখে যাচ্ছি। আর এখানে হয়ে যাবে আই ওমেগা ধ্রুবক, কারণ কোন বিস্তৃত বস্তুর যে হয় ভরবেগ, কৌণিক ভরবেগ আই ওমেগা হয়ে যায়। নাহলে কেউ বলবে স্যার আগে তো আপনি এটা লিখেছিলেন এম আর ভি। এম আর ভি হচ্ছে কৌণিক ভরবেগ, এম আর ভি কৌণিক ভরবেগ তার জন্য হয় কোনো বিন্দু বস্তু যদি থাকে, সেই বিন্দু বস্তুর গতিবেগ যদি ভি হয়, তার অবস্থান যদি অক্ষ থেকে আর হয়,
যেখানে ক্যালকুলেট করছি সেখান থেকে যদি আর হয় এম আর ক্রস ভি হয়ে যায়। আর এইটা যেটা হয় আই ওমেগা বিস্তৃত বস্তুর জন্য হয়, ঠিক আছে। সো আই ওমেগা ধ্রুবক থাকবে, তার মানে ওমেগা এমন ভাবে বাড়বে আই ওমেগা যেন ধ্রুবক থাকে, মানে এর আই কমতে হবে, ঠিক আছে। সো আই কমে গেছে মানে ওমেগা বাড়বে, ধ্রুবক হলে একটা কমছে একটা কমে গেলে আরেকটা বাড়তে হবে। সো অপশন আমাদের বি দাঁড়াবে, বি ফর বোম্বে, ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর কোনো কণার কৌণিক ভরবেগ এল। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার ভরবেগ হচ্ছে এল। যদি কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ করে স্থিতিশক্তি অর্ধেক করা হয় তাহলে কৌণিক ভরবেগ কি হবে? এটা এআই ট্রিপল এর কোশ্চেন, বাট আমি কি করেছি ফার্স্ট লেভেলের কোশ্চেন ধরেছি, কারণ দেখো খুবই ইজিলি এটা সলভ হয়ে যাবে। কোশ্চেন 3, সো 3 তো বস্তুর কৌণিক ভরবেগ, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ এল দেওয়া আছে। কোনো বস্তু হচ্ছে সমবৃত্তীয় গতিতে ঘুরছে, কোনো বস্তু সমবৃত্তীয় গতিতে ঘুরছে, সমবৃত্তীয় গতি, ঠিক। তো সমবৃত্তীয় গতি মানে ভি হচ্ছে ধ্রুবক, মানে স্পিড দ্রুতি ধ্রুবক, বেগ ধ্রুবক নয়, বেগ পরিবর্তন হবে কারণ দিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে করে গোল গোল ঘুরছে, এভাবে করে গোল গোল ঘুরছে, ঠিক। তো আর কি কি দিয়েছে আমাকে, যে ওমেগা 2 কম্পাঙ্ক যেটা আসছে সেটা ধরে নাও, প্রথমে এ যে ওমেগা নিয়ে ঘুরছিল, প্রথমে এ ধরে নাও ওমেগা 1 থেকে শুরু করেছিল, অন্তিম শেষে যখন যায় তখন ওমেগা 2 হয়ে গেছে কোনো, ঠিক আছে। ঘুরতে ঘুরতে কৌণিক ত্বরণ হচ্ছে, তো কি হয়েছে ওমেগা পরিবর্তন হয়েছে। সো ওমেগা 2 যেটা হয়েছে সেটা বলেছে ডবল হয়ে গেছে 2 ওমেগা 1, ঠিক আছে। কম্পাঙ্ক আমাদের এন হয়, ওমেগা ইকুয়ালস টু হয়ে যায় 2 পাই এন, তো ওমেগা কম্পাঙ্কের সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। সমানুপাতিক মানে এন যদি ডবল হয়ে যায় এও ডবল হয়ে যাবে, ঠিক আছে, সমানুপাতিক। তো তাই ওমেগা 2 ইকুয়ালস টু 2 ওমেগা 1 দেওয়া আছে আমাকে। আর অন্তিম গতিশক্তি যেটা আছে, অন্তিম গতিশক্তি সেটা প্রাথমিক গতিশক্তির হাফ বলা আছে। এই দুটো ডাটা আমাকে দেওয়া আছে, কিন্তু দিস ইজ গিভেন ডাটা। এবার আমাকে এল চেয়েছে, যে প্রথমে যদি এল হয় L1 লিখছি, তাহলে অন্তিম কৌণিক ভরবেগ L2 কত হবে, এটা দেওয়া আছে, এটা তার সম্পর্কে এতগুলো ডাটা আমাকে দেওয়া আছে। তো কিভাবে সলভ হবে দেখো। সো কাইনেটিক এনার্জি গতিশক্তি যেটা হয়ে যায় আবর্ত গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। তো এর সঙ্গে আমরা এখানে তুমি দেখো আমি কি করতে পারি, হাফ এল ওমেগা করতে পারি, কারণ একটা আই ওমেগা সেটাই তো এল, আর একটা ওমেগা বের করে নিলাম। সো গতিশক্তি যেটা হবে সেটা কি হয়ে যাবে, হাফ এল ওমেগা, ঠিক। এবার দেখো কি করব এটা নিয়ে। সো যখন আমি প্রাথমিক গতিশক্তি লিখব তখন হাফ প্রাথমিক কৌণিক ভরবেগ প্রাথমিক ওমেগা, অন্তিম যখন লিখব হাফ অন্তিম ভরবেগ কৌণিক ভরবেগ অন্তিম কৌণিক বেগ, ঠিক, অন্তিম কৌণিক বেগ। এবার আমি এই দুটোকে ভাগ করে দিই, এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে কি আসবে দেখো। সো k1 বাই k2 ইকুয়ালস টু হাফ হাফ কেটে যাবে, L1 ওমেগা 1 বাই L2 ওমেগা 2, ঠিক এটাই। এবার তুমি দেখে নাও L1 বাই L2, L1 L দেওয়া আছে, k1 বাই k2 কত দেওয়া আছে, k1 বাই k2 2 হয়ে যাবে, k1 বাই k2 2 হয়ে যাবে। সো দিস ইজ 2 ইকুয়ালস টু L দেওয়া আছে আর L2 আমাকে চাই, ওমেগা 1 বাই ওমেগা 2 হয়ে যাবে হাফ, ঠিক। সো L বাই L2 হয়ে যাবে 4, L বাই L2 ইকুয়ালস টু 4। সো L2 হয়ে যাবে 1 বাই 4 মানে L বাই 4 মানে 0.25 L, 0.25 L। তো আমাদের অপশান বি হয়ে যাবে, অপশান বি ফর বোম্বে, ঠিক। তাহলে কি দেওয়া ছিল, আমি যেভাবে ডাটা দেওয়া আছে সেটার অ্যাকর্ডিং আমি এই কে কে লিখে ফেলেছি, ঠিক, কারণ আমাকে কে দেওয়া আছে, আমাকে এল দেওয়া আছে, আমাকে ওমেগা দেওয়া আছে, তো সেইভাবে করে সাজিয়ে নিয়ে কে গুলোকে লিখে ফেলে দিয়ে দুটোকে ভাগ করে দিয়েছি কারণ অনুপাত দেওয়া আছে আমাকে। চল কোশ্চেন 7 বলছি 5, কোশ্চেন 5, টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের মতো একই ধরনের সম্পর্ক কোথায় হয়? টর্ক আর কৌণিক ভরবেগের সম্পর্ক কি, টর্ক ইকুয়ালস টু কৌণিক ভরবেগের পরিবর্তন, কৌণিক ভরবেগের পরিবর্তনকে আমরা টর্ক বলি,
ঠিক, ডিফারেন্সিয়াল ফর্ম এটা। তাহলে রৈখিক ভরবেগ, এল এর জায়গায় রৈখিক ভরবেগ চলে আসে। সো এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বল, নিউটনের সেকেন্ড সূত্র, সেকেন্ড গতিসূত্র যেটা। তো হয়ে যাবে বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক, বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 6। একটি চাকতির জড়তা ভ্রামক 100 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। একটি চাকতি আছে, কোশ্চেন 6, একটি চাকতি আছে, তার জড়তা ভ্রামক দেওয়া আছে 100 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, mr স্কোয়ার। তো সিজিএস এ দেওয়া আছে চাকতির জড়তা ভ্রামক। চাকতিটি 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করে। তো চাকতি, যখনই আমাদেরকে কিছু বলা হবে না তখন তুমি কি করবে, আই তুমি ধরে নেবে। আই আমি, এই যে আই আছে, এই আই আমাকে দেওয়া আছে, ঠিক, এই আই দেওয়া আছে, এবার কৌণিক বেগ নিয়ে ঘুরছে। সো কৌণিক বেগ নিয়ে যদি ওমেগা নিয়ে ঘোরে তাহলে গতিশক্তি কি হয়ে যায়, হাফ আই ওমেগা স্কোয়ার। তো এটাই তো আবর্ত গতিশক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার আবর্ত গতিশক্তি। তো এখানে হাফ আই দেওয়া আছে 100 ইন্টু আবর্ত গতিশক্তি, ওমেগা কত দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক। সো এখান থেকে কত হবে 50 ইন্টু 4, 200 আর্গ, 200 আর্গ হয়ে যাবে। সো অপশন বি, ঠিক। তো এখানে ইউনিট দেখো, ইউনিট গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, আর এখানে কি আছে রেডিয়ান পার সেকেন্ড। তো একে আর চেঞ্জ করতে হবে না, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার আছে, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার বসে যাবে। সিজিএসি আমাদের জুলের জায়গায় আর্গ চলে আসবে। এম ভর আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী এবং অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে। বৃত্তাকার চাকতি আছে, সেই বৃত্তাকার চাকতি কি বলেছে দেখো, 7 নম্বর। কার সাপেক্ষে বলেছে সেটা তোমাকে কিন্তু দেখতে হবে। বলেছে একটি চাকতি আছে, সেই চাকতির মধ্যে দিয়ে কেন্দ্রগামী অনেকগুলো অক্ষ যাচ্ছে। কোন অক্ষটা বলেছে, অভিলম্ব, তলের সঙ্গে অভিলম্ব অক্ষ যেটা আছে। তার মানে কোনো একটা চাকতি যদি থাকে এভাবে থাকে, তার অভিলম্ব এইভাবে হবে। চাকতির তলটা যদি এটা থাকে, বলছে অভিলম্বের ভর কেন্দ্র দিয়ে যাবে এবং তার তলের অভিলম্বে থাকবে। তাহলে ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং তলের অভিলম্বে আছে। তো আর যদি ভর যদি এম হয়, ব্যাসার্ধ আর হলে এটা হয়ে যায় চাকতির জন্য আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই 2, এম আর স্কোয়ার বাই 2। তাহলে অপশন হয়ে যাবে সি, ঠিক। বাকি বলে দিই আর কি জিজ্ঞেস করতে পারে এখানে, এখানে জিজ্ঞেস করতে পারে এই চাকতির ব্যাসের সাপেক্ষে কি হবে, ব্যাসের সাপেক্ষে আই কি হবে। তখন তোমাকে বুঝে নিতে হবে ব্যাসের সাপেক্ষে মানে হচ্ছে কোনো একটা চাকতি আছে, মানে আমি যদি ওপর থেকে দেখি তাহলে এমন দেখা যাবে, এই তলেই বোর্ডের তলেই কিন্তু গোলক এই চাকতিটি আছে, আর এইভাবে করে একটা লাঠি বেঁধে দেওয়া হয়েছে বা এইভাবে করে একটা অক্ষ আছে, তাহলে কি হবে। তো এটা আমরা কি দিয়ে বের করতাম, লম্ব দুটো যে সূত্র আছে, এক হচ্ছে সমান্তরাল সূত্র, সমান্তরাল উপপাদ্য, আর লম্ব উপপাদ্য যেটা আছে, লম্ব যেটা হয় সেটা থেকেই বেরোয়। তো কিভাবে বেরোয় এখান থেকে, তো ডাইরেক্ট আমি বলে দিচ্ছি এম আর স্কোয়ার যদি হয়ে যায় এই ক্ষেত্রে তার হাফ হয়ে যায়, আবার তার হাফ হয়ে যায়, কারণ এর যা হবে, এর যদি কোনো আই ড্যাশ লিখি এরও কোনো আই ড্যাশ হয়, ঠিক। এবার লম্ব উপপাদ্য বলেছে কোনো বিন্দু থেকে তিনটে লম্ব অক্ষ থাকে, তাহলে তিনটে লম্ব অক্ষ যদি থাকে, যে দুটো অক্ষ একই তলে আছে তার যোগফল যে অক্ষ লম্বতে আছে তার সমান হবে। মানে যে দুটো অক্ষ একই তলে আছে আই ড্যাশ আই, আর যেটা পেন বাইরের দিকে বেরিয়ে আসছে, সেই অক্ষের সাপেক্ষে যদি চা হয়, সেই অক্ষের সাপেক্ষের সমান হয়। তাহলে এই যে পেন আছে, পেনের সাপেক্ষে আমি লিখেছি এম আর স্কোয়ার বাই 2 হয়। এই যে পেনটা যেভাবে রেখেছি এভাবে যদি ঘোরানো হয় এম আর স্কোয়ার বাই 2 হয়। তাহলে এইটা কি করে বের করবো, 2 আই ড্যাশ ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই 2। সো আই ড্যাশ হয়ে যাবে এম আর স্কোয়ার বাই 4, ঠিক। তো যখনই ব্যাসের সাপেক্ষে বলবে ওর হাফ হয়ে যাবে, ঠিক আছে, ওর হাফ। সেম যদি রিং থাকতো, রিং এর জন্য, চাকতি নয় এটা রিং, রিং এর জন্য এম আর স্কোয়ার হয়, এম আর স্কোয়ার। কখন এম আর স্কোয়ার হয়,
কেন্দ্র থেকে পাঁচ করবে, কেন্দ্র থেকে ছেদ করবে এবং তলের অভিলম্বে থাকলে যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে এম আর স্কোয়ার হয়। তাহলে ব্যাসের সাপেক্ষে রিং এর কি হয়ে যাবে, ওর হাফ হয়ে যাবে। তো রিং এর ব্যাসের সাপেক্ষে এম আর স্কোয়ার বাই 2 হয়ে যায়, আর চাকতির ব্যাসের সাপেক্ষে কি হয়ে যায়, এর হাফ হয়ে যায়, নিচে 4 হয়ে যাবে, খেয়াল রাখবে। তো এগুলো জেনারেল ভার্সন, এগুলো খেয়াল রাখবে। আর কি জিজ্ঞেস করতে পারে, এভাবে চাকতি যদি থাকে, এভাবে চাকতি যদি থাকে এখানে কি হবে আই, এভাবে চাকতি যদি থাকে এখানে আই কি হবে, চাকতি রিং নয়। তো এম আর দেওয়া আছে, চাকতি ধরে নাও একটি পাখা, হাত পাখা, এভাবে গোল করে, রাজার পাখা এভাবে গোল করে এভাবে করা আছে ডিজাইন, পাখাকে এভাবে করে হাওয়া খাচ্ছ তুমি, ঠিক আছে। তাহলে এই যে অক্ষটা, যেই এটা আমি হাতলটা ধরে আছি, সেই হাতলের সাপেক্ষে কি হবে, আমার এ চাই, আই জড়তা ভ্রামক চাই, ঠিক। তো তার জন্য আমাকে এটা দরকার, এই যে কেন্দ্র থেকে দিয়ে আমি সমান্তরাল অক্ষ যে উপপাদ্য আছে সেটা ব্যবহার করব। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলেছে, যে তুমি যে কোনো জায়গায় আই বের করতে পারো, যে কোনো সমান্তরাল অক্ষের সাপেক্ষে আই বের করতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে, আইসিএম দরকার প্লাস এম ডি স্কোয়ার দরকার। স্যার আইসিএম কি আর এম ডি স্কোয়ার কি? আইসিএম হচ্ছে তুমি যদি এই অক্ষের সাপেক্ষে আই বের করতে চাও, আমি এটার সাপেক্ষে বলছি না এখন, আমি এই অক্ষের সাপেক্ষে আই বের করতে চাই, তো তাহলে আমাকে কি করতে হবে, এমন একটা অক্ষ নিতে হবে, সেই অক্ষ ভর কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবং এই অক্ষের সমান্তরাল হবে, ভর কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এই অক্ষের সমান্তরাল হবে, তাহলে এভাবে যাবে। তার সাপেক্ষে আমি কি জানি, চাকতির এক্ষুনি বের করলাম, এম আর স্কোয়ার বাই 2 হয়। সেখান থেকে যদি ডি দূরত্ব এটা হয়, তাহলে আইসিএম আমি এম আর স্কোয়ার বাই 2 লিখবো, প্লাস এর যে ভর আছে এম প্লাস যত দূরে ওই সমান্তরাল অক্ষটা আছে, দুটো অক্ষের যে দূরত্ব সেটা লিখবো, ঠিক। এবার যদি আমাকে এখানে চেয়ে নেয়, লেটস সে দ্যাট ইজ I1, সো I1 কি হয়ে যাবে, আইসিএম এম আর স্কোয়ার বাই 2 প্লাস এই যে দূরত্বটা এটা তো আর হবে, সো এম আর স্কোয়ার, সো 3/2 এম আর স্কোয়ার, সরি এটা এম আর স্কোয়ার বাই 4 হবে, চাকতি হলে এম আর স্কোয়ার বাই 4, ঠিক, চাকতি হলে এম আর স্কোয়ার বাই 4 হবে, রিং যদি হতো এম আর স্কোয়ার বাই 2 হতো, এম আর স্কোয়ার বাই 4 হবে। তো এম আর স্কোয়ার বাই 4 এখানে, তো এম আর স্কোয়ার বাই 4, তো 5/4 এম আর স্কোয়ার। যদি রিং যদি হতো তাহলে এইটা হয়ে যেত এম আর স্কোয়ার বাই 2, তাকে এখানে যখন নিয়ে আসবে 3/2 এম আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক, সরি ওখানে এম আর স্কোয়ার বাই 4 হবে। আর ব্যাসার্ধ, কোশ্চেন নাম্বার 8, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিং এর কেন্দ্রগামী ও তলের ওপর লম্ব, কেন্দ্রগামী তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কি হবে। চলো চক্রগতির ব্যাসার্ধের একটু কনসেপ্ট বলে দিই। কোশ্চেন নাম্বার 8, চক্রগতি ব্যাসার্ধের কনসেপ্ট হচ্ছে তুমি যে কোনো অক্ষ থেকে ইয়ে বের করো। ধরো আমি এক্ষুনি বের করেছিলাম রিং এর যেটা বের করেছিলাম, এই রিং না চাকতির বের করেছিলাম, তো চাকতির যেটা বের করেছিলাম সেটা কত এসেছিল, এর সাপেক্ষে আই, সেই আইটা এসেছিল এখানে এম আর স্কোয়ার বাই 4, আর এখান থেকে এম আর স্কোয়ার বাই 4 প্লাস, মানে এখানে এম আর স্কোয়ার বাই 4 এভাবে মনে রাখতে হবে যেভাবে আমি মনে রেখেছি, এম আর স্কোয়ার বাই 4 আর এখান থেকে আরো এম আর স্কোয়ার, মানে হয়ে গেছে 5/4 এম আর স্কোয়ার, এটাই এটা। এবার আমাকে যদি কেউ বলে দেয় এই যে অক্ষ আছে এ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করো, এ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কি হবে, বি অক্ষের সাপেক্ষে, এ ড্যাশ লিখছে, এ ড্যাশ, বি ড্যাশ, চক্রগতির ব্যাসার্ধকে কে লেখা হয়, এ ড্যাশের সাপেক্ষে কি হবে, বি ড্যাশের সাপেক্ষে কি হবে, যেখান থেকে খুশি চক্রগতির ব্যাসার্ধ বের করেছে। তার মানে কি, যে ওই অক্ষের সাপেক্ষে আমি কোন জায়গায় একই ভরের একটা বিন্দু ভর রাখবো, একই ভর, এর এম তো এর এম, সো এটাকে পুরো আমি এই ভরের একটা বিন্দু ভর রাখবো, কোথায় রাখলে কি হবে, এই যে আই আছে একই আই দেবে, ঠিক আছে, এই আই এর একই আই দেবে, কোথায় রাখবো, ঠিক। তো এখান থেকে আমরা শিখেছিলাম যে আই ইকুয়ালস টু ডাইরেক্ট এম ইন্টু চক্রগতির ব্যাসার্ধ।
স্কোয়ার হয়ে যায়। সেখান থেকে কে এসেছিল আই বাই এম এর এটা, সেখানে লিখে নাও আই। সো এ লেখার সময় আই এ লিখবো, এ ড্যাশ বাই এম। ঠিক, এখানে যখন লিখবো আই বি ড্যাশ বাই এম। এবার বুঝতে পেরেছো কি হবে? তো কোথাও এরকম মুখস্থ করবে না যে চক্রবর্তী ব্যাসার্ধ এটাই হয়, কারণ অক্ষের সাপেক্ষে দিয়ে দিলে তুমি করতে পারবে না। তো আমাকে এ ড্যাশের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ যদি হয়ে যায়, তাহলে আই এ ড্যাশ এটা আর আই বি ড্যাশ এটা, বোঝা গেল? সো 5/4 এম আর স্কোয়ার বাই এম। সো হয়ে যাবে √5/4, মানে 4 তো বেরিয়ে যাবে, √5/2 আর। সেম এখানে আমি যদি বসিয়ে দিই এম আর স্কোয়ার বাই 4 এম, তাহলে হয়ে যাবে r/2। এখানে একটা √5 চলে আসে। তো এটাই তফাৎ। এবার বুঝে নাও কি বলছে, যে একটি আর ব্যাসার্ধ বিশিষ্ট সরু রিং কেন্দ্রগামী ও তলের লম্ব অক্ষের সাপেক্ষে। দেখো কেন অক্ষ মেনশন করছে, দেখো একটা রিং আছে, সেই রিং এর কেন্দ্র থেকে যাচ্ছে, ভর কেন্দ্র থেকে, আর তলের লম্বতে যে আছে অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে কি হবে চক্রবর্তীর ব্যাসার্ধ। তার মানে আইটা আমার এর সাপেক্ষে দরকার, তো সেটা হয়ে যায় আমাদের এম আর স্কোয়ার। ঠিক, এবার আমি চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়ালস টু আই বাই এম। সো আই হয়ে গেছে এম আর স্কোয়ার বাই এম, তাহলে আর স্কোয়ার। ঠিক, তার মানে এই অক্ষ থেকে কত দূরে এম ভরের বস্তু রাখবো, তাহলে আমার একই আই আসবে। তো এখানে আর দূরত্বে রাখলেই হয়ে যাচ্ছে। তো একমাত্র রিং এর ব্যাসার্ধের বরাবর যদি এ হয় চক্রবর্তী ব্যাসার্ধ হয়ে যায়, তাহলে একই আই আমি দুটো জায়গা থেকে পাবো। সো আর ইকুয়ালস টু আর হয়ে যাবে অপশন সি, রিং এর জন্য অনলি হচ্ছে। ঠিক, কোশ্চেন নাম্বার 9 হচ্ছে সেকেন্ড লেভেলের কোশ্চেন, আমি এখন করব না, ফার্স্ট লেভেলের কোশ্চেন করছি। এম ভরের একটি কণা এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা বরাবর সমবেগে যাচ্ছে। এম ভরের একটি কণা কি করছে, সমান্তরাল একটি রেখা বরাবর যাচ্ছে। মূলবিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কি হবে, দেখে নাও। বলছে একটা মূলবিন্দু আছে, এটা ধরে নাও মূলবিন্দু, এটা মূলবিন্দু, এর সাপেক্ষে একটা বস্তু কি করছে সমবেগে ভি ধ্রুবক, ঠিক, আর ভর হচ্ছে এম। আমি চাইছি এই ওর সাপেক্ষে এল ও বের করতে, মানে কৌণিক ভরবেগ চাই। কৌণিক ভরবেগ এই বস্তু যদি এক্স অক্ষের সাপেক্ষে সমান্তরাল যায়, এটাই তো বলেছে, এক্স অক্ষের সমান্তরাল যাচ্ছে। ঠিক, এটা খেয়াল রাখো, এটা খুব ভালো কোশ্চেন একটা, এর ইকুইভ্যালেন্ট কোশ্চেন আমি বলবো। ঠিক, সো এখান থেকে আমি যদি দেখি এটা যদি আর হয়, তোমরা সবাই জানো স্যার এম আর ক্রস ভি হয়ে যায়, বাট আমি যদি শুধু মান লিখি এম আর ভি, বা আমি যদি এখান থেকে থিটা, এটা যদি থিটা হয়, তাহলে আর আর ভির মধ্যে থিটা কত, এই অ্যাঙ্গেল কত থিটা। সো এম আর ভি সাইন থিটা। ঠিক, শুধু মান লিখছি আমি, ভেক্টর নয়, উপরেরটা ভেক্টর লিখেছি, নিচেরটা মান লিখছি। এবার এখানে একটা ভালো জিনিস আছে যে ভি কে এম ভি কে নিয়ে নাও আর সাথে আর সাইন থিটা বের করে নাও। সো আর সাইন থিটা তো স্যার এটা হবে আর সাইন থিটা। তো আর সাইন থিটা কি হচ্ছে, যে মূল বিন্দু আছে আর ভির যে ক্রিয়া রেখা আছে তাদের মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব কার কার মধ্যে, ভি আর মূল বিন্দুর মধ্যে, মূল বিন্দুর ভির ক্রিয়া রেখা আর মূল বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে, সেটাকে আমরা কি লিখতে পারি, এম ভি আর পারপেন্ডিকুলার। দারুণ ব্যাপার। সো আমরা যখনই ভ্যালু বের করতে চাইবো, এরপর থেকে যখনই এল বের করতে দেবে, তুমি কি করবে, যেখানেই ভি থাকুক না কেন, যেদিকেই ভি থাকুক না কেন, তার ক্রিয়ারেখা বের করবে, অক্ষ থেকে মূল বিন্দু থেকে সেই ক্রিয়ারেখার দূরত্ব আর পারপেন্ডিকুলার হবে, আর সেটাই এম ভি আর, ডাইরেক্ট ওই ভ্যালুটাই বসিয়ে দেবে। এবার কেউ চিৎকার করে বলবে স্যার আর সাইন থিটা, এই গ্যাপটা তো, এ যদি সমান্তরাল যায় এই গ্যাপটা তো ধ্রুবক হবে, এই গ্যাপ ধ্রুবক হবে, তার মানে আর লম্ব যেটা হচ্ছে সেটা ধ্রুবক হচ্ছে। তো সেটা যদি ধ্রুবক হয়, এম ও ধ্রুবক, ভি ও ধ্রুবক, আর ও ধ্রুবক, তাহলে এল ও ধ্রুবক হবে। ঠিক, কারণ প্রত্যেকটা জিনিস ধ্রুবক হচ্ছে। এই থিটা যদি আমি 30 করে দেই আর আর যদি আমার কিছু একটা ভ্যালু থাকে, লেটস সে 5,
সো 5 sin 30 সেটা তো একটা পার্টিকুলার ভ্যালু, তো এই ভ্যালুটা কোনোদিন বদলাবে না কারণ এই সমান্তরাল যাচ্ছে। তাহলে এই যে পুরো জিনিসটা আছে এটা সমান, এটা কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তো অপশন এটা হবে, সো অপশন বি। ঠিক, অপশন বি। চল 12, কোশ্চেন নাম্বার 12, 11 সেকেন্ড লেভেলের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12, এম ভর ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটির জাড্য ভ্রামক। দেখো ব্যাসের সাপেক্ষে এক্ষুনি অনেকবারই বললাম আমি, এটা কত নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। ব্যাসের সাপেক্ষে চাকতি যদি থাকে তার ব্যাসের সাপেক্ষে কি হয়ে যায়, এম আর স্কোয়ার বাই 4 হয়ে যায়। তো আমরা জেনারেল মনে রাখবো রিং এর জন্য এম আর স্কোয়ার হয় কোথা থেকে, কেন্দ্র থেকে আর তলের লম্বতে। আর চাকতির জন্য এম আর স্কোয়ার বাই 2 হয় কোথা থেকে, কেন্দ্র থেকে কোনো অক্ষ ছেদ করবে আর লম্বভাবে থাকবে। এবার যদি ব্যাসের সাপেক্ষে জিজ্ঞেস করে ওগুলোর হাফ হয়ে যাবে, সো এম আর স্কোয়ার বাই 4 আমার উত্তর হবে চাকতি যদি হয়। বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে, আচ্ছা চাকতি নয়, তারের ব্যাস, তারের ব্যাস তার মানে এম আর স্কোয়ার বাই 2 হবে। কোনো একটা তার আছে, কোনো একটা তারকে গোল করেছে, তাই তো, সো এম আর স্কোয়ার বাই 2 হবে। ঠিক আছে, অপশন এ, কোশ্চেন 12। নেক্সট কোশ্চেন, একটি কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে একটি বৃত্তপথে আবর্তন করানো হচ্ছে, কোনটি সঠিক? ঠিক, ক্রমহ্রাসমান দ্রুতিতে মানে কমছে, একটি কণা আছে সেই কণার বেগ কমছে, ভি কমছে, ভি কমছে মানে ওমেগা কমছে, ওমেগা কমছে মানে উল্টো দিকে কৌণিক ত্বরণ আছে। যেভাবে একটি বস্তু ভি গতিবেগ নিয়ে চলন হচ্ছে, সেই ভিটা কমছে, সেই ভি কমছে মানে উল্টো দিকে ত্বরণ আছে এ, ভির উল্টো দিকে ত্বরণ হলে ভির বেগ কমবে। ঠিক, তো এটা রৈখিক বেগ ছিল, একই কনসেপ্ট কৌণিক বেগে লাগাতে পারি। সো কৌণিক বেগের ভ্যালু কি হচ্ছে, হ্রাসমান, কমছে, তার মানে উল্টো দিকে আমার কৌণিক ত্বরণ লেগেছে। এবার কি বলছে আমি দেখি, কণাটির কৌণিক ভরবেগ ধ্রুবক হবে। কৌণিক ভরবেগ ধ্রুবক হওয়ার তো কথা নয়, কারণ আলফা আছে মানে টর্ক ইকুয়ালস টু আই আলফা হয়, যেভাবে এফ ইকুয়ালস টু এম এ হয়। তার মানে আলফা আছে মানে টর্ক তো লাগছে, টর্ক যদি লাগে আমাদের কৌণিক ভরবেগ কিন্তু ধ্রুবক থাকবে না। ঠিক আছে, কৌণিক ভরবেগের মান পরিবর্তন হবে, কারণ এম আর ভি যদি লেখা হয়, ভি পরিবর্তন হচ্ছে কারণ ওমেগা পরিবর্তন হচ্ছে, ভি ইকুয়ালস টু ওমেগা আর, ওমেগা পরিবর্তন হলে ভি পরিবর্তন হবে, ভি পরিবর্তন হলে কৌণিক ভরবেগ পরিবর্তন হবে। ঠিক আছে, চল, কণাটির শুধু কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট, বা কি বলছে দেখো, কি বলছে দেখো, পুরো কনসেপ্ট, পুরো পিএইচডি এখান থেকে করে নাও, পুরো পিএইচডি ধরে নাও। কোনো কণা আছে, সেই কণা ঘুরছে, সেই কণা ভি গতিবেগে ঘুরছে। ঠিক, এবার ওমেগা আছে, আমি জানি ভি ইকুয়ালস টু ওমেগা আর, সেটা ভ্যালু ম্যাগনিটিউড ওয়াইজ। তো আমাকে যদি এর সাপেক্ষে এল বের করতে দেয়, তো এল হয়ে যাবে এম আর ভি সাইন 90। ঠিক, এম আর ভি সাইন 90, তার মানে হয়ে যাবে এম আর ভি সাইন 90, কেন, আর আর ভির মধ্যে কোণ 90। এবার কথা হচ্ছে এল ধ্রুবক থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে ভির ওপরে, কারণ এম তো কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে না, কোনো বস্তুর ভর একই থাকবে। ঠিক, জেনারেলি কোনো বস্তুর আরও একই থাকবে, এই একই বৃত্তপথে, একই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ঠিক, ভিটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এল পরিবর্তন হবে, সো এল ইকুয়ালস টু এম আর ভি। ঠিক, সো এর মধ্যে এটাও ভেক্টর, ভিও ভেক্টর। সো ভেক্টর যদি হয়, ভির ম্যাগনিটিউড আছে, মান, ভির মান আছে, আর ভির হচ্ছে দিক আছে। তো কৌণিক ভরবেগ নির্ভর করছে এম আর ভির ওপরে, কৌণিক ভরবেগ যদি ভেক্টর হয় ভিও ভেক্টর হবে। সো ভি যদি ভেক্টর হয় ভির মান আর দিক দুটোই থাকবে। ঠিক, সো ভি যদি বদলায় মানে ভির মান বদলাতে পারে, দিক বদলাতে পারে। ঠিক, সো আমি দেখলাম যে দিক তো এর বদলাচ্ছে না, তার মানে দিক ধ্রুবক থেকে গেছে, তার মানে এল যদি ধ্রুবক রাখতে হয় তাহলে মানকে ধ্রুবক থাকতে হবে। এল যদি পরিবর্তন, ভি যদি পরিবর্তন হয়ে যায় ভির মান, তাহলে এলও পরিবর্তন হবে। ঠিক, এল এর মান পরিবর্তন হবে। ঠিক, সো দিক যদি একই থাকে, ভির দিক যদি একই থাকে, তাহলে এল এর দিকও একই থাকবে। ঠিক, সো এখানে কি হবে, মান তো বদলাচ্ছে, ভির মান বদলাচ্ছে মানে এল এর মান বদলাচ্ছে, কিন্তু দিক একই থেকে যাবে। সো ভরবেগের দিক নির্দিষ্ট থাকবে, দিক নির্দিষ্ট থাকবে। সো অপশন বি,
অপশন সি কি বলছে দেখে নি, কণাটির ত্বরণ সবসময় কেন্দ্রমুখী হবে, কণাটির ঘূর্ণিদর্শন সদৃশ্য পথে চলে। কি বলছে, কণাটির ত্বরণ সবসময় কি হবে, কেন্দ্রমুখী হবে। কেন্দ্রমুখী তখন হয়, ত্বরণ কেন্দ্রমুখী হয়, আমি বলেছিলাম বৃত্তীয় গতিতে ত্বরণ কেন্দ্রমুখী তখনই হবে যদি সমবৃত্তীয় গতিতে ঘোরে। সমবৃত্তীয় গতিতে না ঘুরলে ভেতর দিকে সবসময় তো v²r থাকে ত্বরণ, যেটা অভিকেন্দ্র ত্বরণ। বাইরের দিকে একটা স্পর্শক বরাবর এটি থাকে, সেটা হয় আলফা। আর সেটা তখনই আসে যখন ওমেগা পরিবর্তন হবে, ডি ওমেগা বাই ডিটি কি হয়, আলফা হয়ে যায়। তার মানে এখানে বেগ যদি পরিবর্তন হয় তাহলে এটা আসবে, বেগ যদি না পরিবর্তন হয় এটি আসবে না। সো বেগ পরিবর্তন হয় না কিসে, সমবৃত্তীয় গতিতে, মানে বেগ নয় দ্রুতি, ভির যে মান আছে সেই মান কিন্তু পরিবর্তন হয় না কিসে, সমবৃত্তীয় গতিতে। তো তখন কি হবে, এটি আসবে না। সো একটাই কেসে এটি আসে না, সমবৃত্তীয় গতিতে। বাকি সব ক্ষেত্রে এটি আসবে। এটি এলে এই দিকে এসি থাকবে, তাদের যে লব্ধি হবে সেটা কেন্দ্রের দিকে হবে না, অন্য কোনো দিকে হবে। সো এটি 0 হলে কেন্দ্রমুখী হবে এসি। কেউ বলে স্যার এসি কি 0 হতে পারে? এসি কোনোদিন 0 হতে পারে না। কোনো বৃত্তীয় গতি করার জন্য এসি দরকার, আর সেই এসি হচ্ছে v²r বা ওমেগা²r। সো তুমি ওমেগা বাদ দিয়ে কি করে কোনো বস্তুকে ঘোরাতে পারো? কৌণিক বেগ না থাকলে কি করে কোনো বস্তু ঘুরতে পারে? সো কৌণিক বেগ যদি থাকতেই হবে তাহলে এসি কেও থাকতেই হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 14, এল দৈর্ঘ্যের একটি অপসার্য তারের সঙ্গে এম ভরা একটি পিণ্ডকে যুক্ত করে তারটিকে উলম্ব অবলম্বন করে ঝোলানো আছে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, এভাবে একটা পেন্ডুলাম আছে, সেটাকে ঘোরানো হচ্ছে এইভাবে করে, অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে। এই যে জিনিসটা আছে, আমি এইভাবে নিয়ে এই পেনটাকে এভাবে ঘোরাচ্ছি, একটা কোণ তৈরি হবে, একটা কোণ তৈরি হবে এইভাবে করে। এটাকে একটু বড় বানাই তাহলে, তো কোনো সময় এখানে থাকবে, কোনো সময় এখানে থাকবে, মানে এভাবে গোল করে কিন্তু ঘুরছে। এবার চাইছে কি দেখি, এই এল দৈর্ঘ্যটাও একই হবে, চাইছে কি দেখে নিই। অপশান কি দেওয়া আছে, বলছে এল দৈর্ঘ্যের একটি অপ্রসার্য, মানে এই লেন্থ প্রসার হবে না, ভর এম দেওয়া আছে, এল দেওয়া আছে, এল দেওয়া আছে, ঠিক। কৌণিক দ্রুতিতে পিণ্ডটি ওমেগা কৌণিক দ্রুতিতে অনুভূমিক পথে ঘুরছে। তো ওমেগা নিয়ে ঘুরছে। ঝুলন বিন্দুর সাপেক্ষে, দেখো ঝুলন বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। কৌণিক ভরের বাকি সব অপশানগুলো দেওয়া আছে, ঠিক। সো প্রথম অপশান চেক করি আগে, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। দেখে নি, এখান থেকে আমি যদি, আমাকে টর্ক দেখতে বলছে কার সাপেক্ষে, যদি টর্ক কার সাপেক্ষে, ঝুলন বিন্দুর সাপেক্ষে, এইখানে ঝুলন বিন্দু আছে, মূল বিন্দু এটা, এর সাপেক্ষে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে কিনা জিজ্ঞেস করেছে। সো বস্তু কেমন করে ঘুরছে, এভাবে করে, তার মানে স্পর্শক বরাবর ভি হচ্ছে, মানে আমি যদি ওপর থেকে দেখি, ওপর থেকে দেখলে স্পর্শক বরাবর ভি, আর এইখানে কোথাও আমার ওই বিন্দু আছে। তুমি ভেবে দেখো, এখান থেকে ওপর দিকে উঠে আনলে এখানে ভি আছে। সো এইখানে আমি ভিটা নিচ্ছি, লেটসে এই ভিটা, এই যে এখানে এল আছে, আর একটা ভি ভেতর দিকে আছে, ভেতর দিকে ভি আছে, ক্রস লিখছি, ভেতর দিকে ভি। সো একটা ভেক্টর, আমি দুটো পেন নিচ্ছি, এই ভেক্টর এইদিকে, আর ভেতর দিকে এই যে পেনটা আছে এটা ভেতর দিকে আছে। তো জিনিসটা এমন দাঁড়াবে, দেখো এদিকে ঘোরালে এই, একে ভিজুয়ালাইজ করো, একে আমি এদিকে ঘুরিয়ে নিচ্ছি। সো ভেতর দিকে ভি, আর এই দিকে আমার যে এল ভেক্টর আছে সেই এল ভেক্টর হচ্ছে এই দিকে, ঠিক। কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। সো এম আর ক্রস ভি, এম আর ক্রস ভি, ঠিক। সো কৌণিক ভরবেগ ধ্রুবক থাকা মানে তার মানও ধ্রুবক থাকতে হবে, দিকও ধ্রুবক থাকতে হবে। সো দিকটা আগে দেখে নি, এম আর ক্রস ভি। সো এইটা আর আমার, এইটা আর, আর ভি এইদিকে, ঠিক। সো আর যদি এদিকে হয়, আর কে আমি নামিয়ে নিচ্ছি, এটা আর, তার মানে এরকম করে নিচ্ছি, এখানে ছিল আমি এরকম করে নিচ্ছি। সো আর ক্রস ভি দেখে নাও, এইভাবে ধরেছি আমি, এই দিকে গেছে আর, এই দিকে গেছে আর, আর ভি ভেতর দিকে। সো আর ক্রস ভি, এম আর ক্রস ভি, তার মানে এইভাবে করে আসছে, এইভাবে করে আর ক্রস ভি আসছে, ঠিক।
সো এটাই দিক। একটু পরে তুমি ভেবে নাও, এটাই যদি দিক হয়, আরেকটা পেন নিচ্ছে, এই যে কালো পেনটা আছে, এটাই যদি দিক হয় আর এ যদি একটু পরে আবার ঘুরে, আমি ঘুরে যাচ্ছি, তার মানে এই যে রেখাটা আছে এটা এরকম করে ঘুরে যাবে, এরকম করে ঘুরবে, বুঝতে পেরেছো? এরকম করে কোনো একটা কোণ করে। তুমি আমার হাতের দিকে দেখো, এই আর ক্রস ভিটা হাতের দিকে, এবার আমি ঘুরছি, তো বুঝতে পেরেছো ঘুরবে, তার মানে দিক তো পরিবর্তন হচ্ছে। তো প্রথম অপশান তো হবে না। কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। কৌণিক ভরবেগ তখন সংরক্ষিত হবে যখন এর সাপেক্ষে টর্ক ও জিরো হবে। টর্ক যদি জিরো হয়, যেমন এফ নেট জিরো হলে রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে, টর্ক নেট জিরো হলে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। সো টর্ক নেট এখানে কি করে জিরো হবে? টর্ক নেট তো জিরো হচ্ছে না, কারণ টর্ক নেট আমি যদি এখানে লিখি কেমন হবে দেখো, এই দিকে টান, এই দিকে এমজি, এই দিকে টান, এই দিকে এমজি, আর কি লাগছে? টান আর এমজি লাগছে, ঠিক? তো টান তো ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, টান ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সো টান গুণিতক যে বল অক্ষের মধ্যে দিয়ে চলে যায় তার জন্য টর্ক জিরো হয়, তো টানের জন্য টর্ক জিরো। আর এমজির জন্য টর্ক লিখবো এমজি ইন্টু এমজির হচ্ছে ক্রিয়ারেখা, এমজির ক্রিয়ারেখার দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে, তার মানে এখানে যদি এমজি লাগে তাহলে এই দূরত্বটা, সো এই দূরত্ব তো জিরো হবে না, কোনো একটা এ বি আসবে, কিছু একটা আসবে। তুমি পরে দেখবে এটা যদি থিটা হয়, ওইটা হয়ে যাবে এল সাইন থিটা, মানে এমজি এল সাইন থিটা হবে। তার মানে এটা তো জিরো নয়, তার মানে জিরো যদি টর্ক যদি জিরো না হয়, জিরো নয়, টর্ক নট ইকুয়ালস টু জিরো, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণ হবে না। ঠিক আছে, প্রথম অপশান ভুল। কৌণিক ভরবেগের মান পরিবর্তন হলেও অভিমুখ অপরিবর্তিত থাকবে। কৌণিক ভরবেগের দিক তো পরিবর্তন হচ্ছে, তার মানে অপশান হবে না। এই যে বললাম দিক পরিবর্তন হচ্ছে, অপশান বি হবে না। কৌণিক ভরবেগের অভিমুখ পরিবর্তন হলেও মান অপরিবর্তিত থাকবে। কৌণিক ভরবেগের থার্ড অপশান দেখো, থার্ড অপশান কি বলছে? মান একই থাকবে, অভিমুখ পরিবর্তন হবে। সো অভিমুখ পরিবর্তন তো হচ্ছে, আমি বললাম এভাবে হাত করে এভাবে ঘুরলে অভিমুখ পরিবর্তন হবে। মান যদি দেখি, সেই মান কি হয়ে যাবে? কৌণিক ভরবেগ ওর সাপেক্ষে, তাহলে এম আর ও থেকে, এখান থেকে অবস্থান ক্রস ভি, ঠিক? অবস্থান কোথা থেকে? ও থেকে এই এ পর্যন্ত, সেই অবস্থানটা, তো সেই অবস্থান এমন হচ্ছে, আর এ ভি। আমি যদি মান দেখি শুধু, সো এম ভি আর পারপেন্ডিকুলার, মানে লম্ব আর ভেক্টর, লম্ব দূরত্ব, মানে কোন লম্ব দূরত্ব? ভির যে ক্রিয়া রেখা আছে তার থেকে লম্ব দূরত্ব। তো তুমি খেয়াল করো, এইভাবে করে কোণের মতো ঘুরছে, পুরো 3D তে ভাবো। ভি যদি এদিকে হয় আর আমার যদি এইখানে বিন্দু থাকে, তাহলে লম্বটা তো এটাই হয়ে যাবে। এই পেনকে আমি যদি ভেতর দিকে রাখি আর এই পেন যদি এটা হয়, এই এল দৈর্ঘ্য হয়, তাহলে তুমি দেখো এটাই তো লম্ব হচ্ছে, মানে ওই এলটাই লম্ব দূরত্ব হয়ে যাবে। সো এম ভি এল, সো এম বদলাচ্ছে না, ভি বদলাচ্ছে না, এলও বদলাচ্ছে না, তাহলে কি হবে? মান কি হবে? অপরিবর্তিত থাকবে। ভি কেন বদলাচ্ছে না? কারণ ওমেগা দিয়ে দিয়েছে, ভি ইকুয়ালস টু ওমেগা আর, ঠিক? ভি ইকুয়ালস টু ওমেগা আর মানে এই আরটা, ঠিক? তো এই আরটা কি হয়ে যাবে? এল সাইন থিটা হবে, সেটাতে যাচ্ছি না, বাট এই আর ধ্রুবক থাকবে। আর ধ্রুবক থাকলে ভি ধ্রুবক, তাহলে মান কোনোভাবে পরিবর্তন হবে না। কোশ্চেন 15-এ চলে যাও। গতিশীল একটি বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে যদি বস্তুটির ওপরে, কৌণিক ভরবেগ ধ্রুবক হবে যদি বস্তুর ওপরে কি থাকে? টর্ক নেট প্রযুক্ত বাহ্যিক টর্ক শূন্য হয় যদি। সো বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয়, অপশন ডি। কোশ্চেন 16 সেকেন্ড লেভেলের কোশ্চেন। কোশ্চেন 17-এ যাচ্ছি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকতির জড়তা ভ্রামক দেওয়া আছে। চাকতিটির পরিধি বরাবর 20 নিউটন মানের একটি স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো। চাকতির কৌণিক ত্বরণ কি হবে? ঠিক আছে, দেখে নাও। কোশ্চেন 17, তো একটা চাকতি আছে যার ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার, চাকতি তার ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। জড়তা ভ্রামক দেওয়া আছে I ইকুয়ালস টু 0.02 কেজি মিটার স্কোয়ার, ঠিক? চাকতির জড়তা ভ্রামক, চাকতিটির পরিধি বরাবর
এক পরিধি বরাবর কি করেছে, একটা 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ঘুরবে এইভাবে করে। বল প্রয়োগ করেছি মানে আলফা, টর্ক আসবে, টর্ক আসছে মানে আলফা আসবে। সো টর্ক ইকুয়ালস টু আই আলফা। যেমন বল প্রয়োগ করেছি মানে এ আসবে, সো এফ ইকুয়ালস টু এম এ। ঠিক একইভাবে টর্ক ইকুয়ালস টু আই আলফা। সো আই দেওয়া আছে 0.02 কেজি মিটার স্কোয়ার, আলফা আমি জানি না, টর্ক কত আমি বের করব কি করে, ফোর্স ইন্টু আর, এইখানে এফ লেগেছে আর এখান থেকে আর, এটা তাদের মধ্যবর্তী কোণ 90, তার মানে আর এফ সাইন 90, আর এফ সাইন 90 টর্ক হয়ে যাবে। তো তাহলে আর কত, 5 সেন্টিমিটার, 5/100, এফ কত 20, সাইন 90 1 হয়ে যাবে। সো 20 × 5 = 100, টর্ক 1 হচ্ছে। সো 1 ইকুয়ালস টু 0.02 ইন্টু আলফা। সো আলফা ইকুয়ালস টু 1/0.02, তার মানে 0 মানে আলফা হয়ে যাবে 50 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, 50 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে আর এ ডি, আলফা হয়ে যাবে। সো অপশন ডি কারেক্ট। 18 করব না, 18 সেকেন্ড লেভেলের কোশ্চেন, 19 করবে না, ডব্লিউবিজে এর কোশ্চেন। 20 সেকেন্ড লেভেল কোশ্চেন, ফার্স্ট লেভেল কোশ্চেন 21। সৌরতন্ত্রে গ্রহ সমূহের গতি কোন রাশির সংরক্ষণ নীতির উপরে প্রতিষ্ঠিত? যা কিছুই চলছে সৌরজগতে যা কিছুই চলছে সব মাধ্যাকর্ষণ বলের জন্যই চলছে। একটা সূর্য আছে, সান আর পৃথিবীর চারদিকে ঘুরছে, আর্থ কেন ঘুরতে পারছে, কারণ মাধ্যাকর্ষণ বল লেগেছে বলে। তো এই মাধ্যাকর্ষণ বল, তো এই একে যদি পুরো সংস্থা ধরা হয়, পুরো মহাবিশ্ব এটা সংস্থা, তাহলে এটা অভ্যন্তরীণ বল। এর বল এদিকে, এর বল এইদিকে, একই বল কিন্তু দুটো অপোজিট, বিপরীতমুখী, তাহলে এফ এফ কেটে যাবে, এখানে এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স আর এখানে মাধ্যাকর্ষণ, দুটো কেটে যাবে। তার মানে নেট প্রযুক্ত বল কিন্তু শূন্য হচ্ছে। নেট প্রযুক্ত বল শূন্য যদি হয়ে যায় তাহলে এরা এরকম করে ঘুরছে, মানে এরকম করে ঘুরছে, সো কোনো ভি নিয়ে ঘুরছে এভাবে করে। সো তাহলে কি হয়ে যাবে, কোনো ভি নিয়ে যদি এভাবে করে ঘুরতে থাকে তাহলে আমাদের এম আর ভি হয়ে যায় আই। সো নেট প্রযুক্ত বল শূন্য হচ্ছে, নেট প্রযুক্ত বল সাথে কি হচ্ছে, আমাদের যে টর্ক আছে সেই টর্কটাও নেট শূন্য হচ্ছে, কারণ এরা সমকৌণিক বেগে ঘুরছে। সমকৌণিক বেগে ঘুরছে মানে কি হয়ে যাবে, আমাদের কৌণিক ভরবেগ যেটা আছে সেটা সংরক্ষণ থাকবে, কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকবে, কারণ নেট টর্ক শূন্য হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, টর্কের মাত্রা, টর্কের মাত্রা, টর্ক ইকুয়ালস টু আই আলফা বা টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, কার্য ইকুয়ালস টু বল গুণিতক সরণ। সো টর্ক আর কার্যের মাত্রা একই হয়, বলের কি হয়ে যায় এম এল টি মাইনাস 2, সাথে একটা আর এর কি হয়ে যায় এল হয়ে যায়। সো এম এল স্কোয়ার টি মাইনাস 2, এম এল স্কোয়ার টি মাইনাস 2, এম এল স্কোয়ার টি মাইনাস 2, অপশন এ। কোশ্চেন 23, মূলবিন্দুর সাপেক্ষে কোনো কণার অবস্থান ভেক্টর আর এফ কণাটির উপরে, হ্যাঁ, আর এফ ভেক্টর কণাটির উপর ক্রিয়াতে বল এফ ভেক্টর এবং মূলবিন্দুর সাপেক্ষে বলের টর্ক টাও হলে, আচ্ছা বলছে একটি বস্তুর সাপেক্ষে কোনো কণার অবস্থান দেওয়া আছে, মূলবিন্দুর সাপেক্ষে কোনো কণার অবস্থান আর দেওয়া আছে, কণাটির উপর ক্রিয়ারত বল এফ এবং মূলবিন্দুর সাপেক্ষে যে টর্ক হবে সেটার সমীকরণ কি হবে দেখে নাও। বলছে কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দু বা কোনো একটা কণা আছে, সেই কণা আর ভেক্টরে অবস্থিত, ঠিক মূল বিন্দু থেকে আর ভেক্টরে অবস্থিত, তাতে কোনো বল প্রয়োগ হচ্ছে এফ, তার জন্য টর্কও প্রয়োগ হচ্ছে। সো টর্ক আমরা জানি আর ক্রস এফ। এবার বলছে কোনগুলো সঠিক হবে, কোন অপশানগুলো সঠিক হবে। যদি আমি কোনো দুটো ভেক্টরের ক্রস বের করে নতুন ভেক্টর বের করি তাহলে আমরা জানি যে টর্ক ভেক্টরও আর এর ভেক্টরের লম্বতে হবে, টর্ক ভেক্টর আবার এফ এরও লম্বতে হবে, মানে তিনটে ভেক্টর তিনটেরই লম্বতে হবে।
এই যে আছে টর্ক ভেক্টর আমি লিখেছি, সো টর্ক ভেক্টর আর আর এর ভেক্টর হবে, মানে আর ভেক্টরের সাথে লম্বতে হবে। কারণ তুমি দেখো এইখানে এইখানে যদি আমি আর তিনটের হবে না, তিনটের লম্বতে হবে না, টর্ক যেটা আছে আর এর লম্বতে হবে, এফ যেটা আছে সেটা আর এর লম্বতে হবে, মানে আর ক্রস এফ, এটা আর, সো আর ক্রস এফ ভেতর দিকে যাচ্ছে। তো তুমি খেয়াল করে দেখো এফ এরও লম্বতে হচ্ছে আর এরও লম্বতে হচ্ছে, আর এফ লম্বতে থাকবে না, বাট টর্ক আর এর লম্বতে থাকবে, টর্ক এফ এর লম্বতে থাকবে। সো লম্ব ভেক্টর যদি হয় টর্ক ডট আর ও 0 হবে, ডট করলে লম্ব ভেক্টরের ডট কি হয়ে যাবে, টর্কের মান আর এর মান আর cos 90, সো cos 90 0 হয়, তাহলে 0 হয়ে যাবে। টর্কের সাথে আমি যদি এফ এরও ডট করি তাহলেও 0 হবে। এবার অপশানগুলো আমি এখনো দেখিনি, কিন্তু দেখি, আর ডট টর্ক 0 হবে ঠিক, এফ ডট টর্ক 0 হবে, অপশান এ তো ঠিক দাঁড়াচ্ছে। অপশান বি দেখি, আর ডট টর্ক 0 হবে, প্রথমটা ঠিক আছে। এফ ডট টর্ক নট ইকুয়ালস টু 0, আরে এফ ডট টর্ক তো 0 হতেই হবে, কারণ এফ এরও লম্বতে হচ্ছে আর এরও লম্বতে হচ্ছে, সো অপশান এ দাঁড়াবে, অপশান এ। কোশ্চেন 24 সেকেন্ড লেভেলের কোশ্চেন। কোশ্চেন 25, আবর্ত গতিতে ভরের সমতুল্য ভৌত রাশিটি কোনটি? আবর্ত গতিতে ভরের সমতুল্য তো জড়তা ভ্রামক হয়, কারণ হাফ এমভি স্কোয়ার লেখার সময় আমরা রৈখিকের কার্য শক্তি, রৈখিকের গতিশক্তি, রৈখিক গতিশক্তি যদি এটা লিখি তাহলে আবর্ত গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার লিখি, সো এম এর জায়গায় ওমেগা লেখা হচ্ছে, ভি এম এর জায়গায় আই লেখা হচ্ছে, ভির জায়গায় ওমেগা লেখা হচ্ছে, তো ভরের জায়গায় জড়তা ভ্রামক আসবে, সো অপশান এ কারেক্ট। কৌণিক ভরবেগ হলো 26 কোশ্চেন, রৈখিক ভরবেগের ভ্রামক, ভর কৌণিক বেগের গুণফল, জড়তা ভ্রামক বেগের গুণফল, কৌণিক বেগের ভ্রামক। আচ্ছা বলছে রৈখিক ভরবেগের ভ্রামক মানে কি বলছে দেখো, কৌণিক ভরবেগ এল এম আর ক্রস ভি, ঠিক, আর আমরা ভ্রামক মানে কি জানি, আর ক্রস এফ, সো এফ এর ভ্রামককে এটা বলা হয়, টর্ক হচ্ছে এফ এর ভ্রামক, এফ এর ভ্রামক, তো সেম এখানে আমি আর ক্রস এম ভি লিখতে পারি, ঠিক, যেটা হচ্ছে পি। সো এফ এর ভ্রামক যদি টর্ক হয় পির ভ্রামক এল হবে, সো কৌণিক ভরবেগের ভ্রামক, কৌণিক ভরবেগ হলো পি এর ভ্রামক, সো রৈখিক ভরবেগের ভ্রামক, অপশন এ। 27, একটি বল প্রয়োগ হচ্ছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে, টর্ক কি হবে, সো এফ দেওয়া আছে -6 আই ক্যাপ, আর ভেক্টর দেওয়া আছে 4j ক্যাপ, সো টর্ক কি হয়ে যায় আর ক্রস এফ, কেউ এফ ক্রস আর করবে না, আর ক্রস এফ মানে 4j ক্যাপ ক্রস -6 আই ক্যাপ, এটা হবে, সো -24j ক্রস আই, সো আই জে কে এদিক থেকে ঘুরলে প্লাস হয়, সো আই জে আই আছে, তো জে আই এদিক থেকে ঘুরলে মাইনাস হবে, তো জে আই মাইনাস কে হয়ে যাবে, সো 24 কে ক্যাপ, কারণ মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে, মাইনাস কে ক্যাপ, তার মানে 24 কে ক্যাপ, সো টর্ক হবে 24 কে ক্যাপ, মাইনাস দেওয়া আছে, আর ক্রস এফ, একটি বল আছে, এটা ক্রিয়া করলে টর্ক কি হবে, সো টর্ক আর ক্রস এফ 4, ঠিক, আই জে প্লাস কে, আর হচ্ছে 4j, আর হচ্ছে -6 এটা, সো আই জে, সো জে ক্রস আই মাইনাস কে হয়ে যাবে, অপশান ভুল দেওয়া আছে, চেক করে নেবে, +24 কে হবে, +24 কে, অপশান বি হবে। কোশ্চেন 28, এম ভরের গোলককে ভি বেগে গড়িয়ে নিয়ে মোট গতিশক্তির পরিমাণ কি হবে, চলো সিম্পল কোশ্চেন দেখে নাও, না করলে কিন্তু করতে পারবে না, প্র্যাকটিস না করলে ওখানে গিয়ে আটকে যাবে। সো এম ভরের একটি গোলক আছে, ভি বেগে গড়িয়ে যাচ্ছে, এম ভরের একটি গোলক এবার গড়িয়ে যাচ্ছে বলছে, তার মানে পিছলে যাচ্ছে না, গড়িয়ে যাচ্ছে, তার মানে কোনো একটা ভি আছে, সেই ভিটা দিয়েছে, ভি বেগে গড়িয়ে যাচ্ছে, সো গড়িয়ে যাচ্ছে মানে গড়াচ্ছে মানে ওমেগাও থাকবে, পিছলে যাচ্ছে না, পিছলে যদি না যায় তাহলে ভি কষ্ট এই যে ভিটা আছে সেটা ওমেগা আর এর সমান হতে হয়,
কোনো বস্তু পিছলে না যাওয়ার যে নীতি, পিছলে যদি না যায় তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর হতে হবে, না হলে কিন্তু এ পিছলে যাবে। ঠিক আছে, সো ভি ইকুয়াল টু ওমেগা মানে ওমেগা ভি বাই আর হতে হবে। তাহলে গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ার রৈখিক গতিশক্তি, আবর্ত গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। সো ওমেগা তো ভি বাই আর এর হোল স্কোয়ার। আইটা কত হবে? সো আই এখানে কিছুই যদি না দেওয়া থাকে তাহলে কি করবে? নিরেট নিয়ে নেবে, নিরেট গোলক। নিরেট গোলক, নিরেট গোলক যদি না হয় তাহলে 2/5 m r স্কোয়ার, দিস ইজ দি আই। ঠিক আছে, নিরেট গোলকের ফাঁপা গোলকের থেকে কম হয়, ফাঁপা গোলকের 2/3 হয়। কেউ আবার নিচে ছোট দেখে বললে স্যার এটা তো ছোট, আরে ছোট নয়, নিচে ছোট আছে মানে বড়, এটা এটা বেশি হচ্ছে, এটা কম। ঠিক, সো এখান থেকে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই হয়ে যাবে 2/5 m r স্কোয়ার, আর এখান থেকে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। সো আর স্কোয়ার গন, এখান থেকে 2 কেটে যাচ্ছে। ঠিক, 2 কেটে যাচ্ছে। সো এম ভি স্কোয়ারকে কমন বের করে নিই, 1/2 প্লাস 1/5। ঠিক আছে, তো 7/10 mv স্কোয়ার, 7/10 mv স্কোয়ার। যদি ফাঁপা গোলক দিয়ে দিত বা চোং দিয়ে দিত বা কি বলে রিং দিয়ে দিত, চাকতি দিয়ে দিত, তাহলে তার মতো করে আয়ের ভ্যালুটা কিন্তু বদলাতো, বাকি কিন্তু এটা বদলাতো না। ঠিক, শুধু আয়ের ভ্যালু বদলাবে। তো তুমি মনে রেখে দিতে পারো, আয়ের সাথে এইটা মনে রাখতে পারো, যদি না পিছলে যায় ওখান থেকে সলভ হবে। তো 7/10 অপশন এ। 29 সেকেন্ড লেভেলে কোশ্চেন, 30 যাচ্ছে। কোশ্চেন 30, একটি ফাঁপা চোঙ, দেখো ফাঁপা চোঙ দেওয়া আছে। এবার ফাঁপা চোঙের ভর এম আর ব্যাসার্ধ আর হলে নিজের অক্ষের সাপেক্ষে চোঙটির জড়তা ভ্রামক কি হবে? তো ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙ, এরকম ফাঁপা যদি চোঙ হয়, আমি বলেছিলাম ফাঁপা চোঙ আর রিং এর একই হয়। ফাঁপা চোঙ মানে রিংকে আমি গলিয়ে যদি চোঙ বানাতে চাই তাহলে গলিয়ে এভাবে টেনে দিলে চোঙ হয়ে যাবে। তো রিং এর যা হবে ফাঁপা চোঙেরও তাই হবে। সো রিং এর এম আর স্কোয়ার হয়, ফাঁপা চোঙেরও এম আর স্কোয়ার হবে। সো অপশন হয়ে যাবে সি। ঠিক, কোশ্চেন 31 করবে না, যেই নিটের কোশ্চেন। কোশ্চেন 32 ছেড়ে দাও। 33, 50 গ্রাম ভরের 0.5 সেমি ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও চাকতির তলের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে চাকতির চক্রগতি ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে। ঠিক, চক্রগতি ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে আর অক্ষ বলে দিয়েছে কোন অক্ষের সাপেক্ষে। ঠিক, কোশ্চেন 31, 50 গ্রাম ভর আছে, ব্যাসার্ধ বৃত্তাকার চাকতি। সো বৃত্তাকার চাকতি আছে, সেই বৃত্তাকার চাকতি, এই যে বৃত্তাকার চাকতি, তার এখান থেকে কত দূরে চক্রগতি ব্যাসার্ধ, মানে চক্রগতি ব্যাসার্ধ কি হয়ে যাবে? তো চাকতির জন্য চক্রগতি ব্যাসার্ধ কি হয়ে যায়? I/m। সো হয়ে যায় mr²/2 আর এখানে m। সো কি হয়ে যাবে? r/√2 হয়। তো চাকতির r/√2 হয়ে যায়। সো কোনো ভর দরকার নেই, ভরটা মানে কনফিউশনের জন্য দিয়েছে। ঠিক, তো এখানে ব্যাসার্ধ হচ্ছে 0.5 সেন্টিমিটার, মানে আমি 100 করে নিচ্ছি, আর এখানে √2 একটা আছে। দেখি অ্যান্সার কি সেন্টিমিটারে আছে? ও অ্যান্সার সেন্টিমিটারে আছে। তো 0.5/√2 হচ্ছে 1.4 এর কাছাকাছি। ঠিক, তো এখান থেকে 50 করে নিলাম, 14 3 42, হাতে 8, 14 5 70, 14 84, 3.5 বা 3.6 এর কাছাকাছি। ঠিক, 3.5 বা 3.6 এর কাছাকাছি। সো অপশন, আচ্ছা তুলেছি 14.5 সেন্টিমিটার, আর নিচে হচ্ছে √2 1.4। ও আচ্ছা, সরি, এখানে জিরোটা আসবে না, 5/14 হবে। আরে 0.5/1.4, ঠিক আছে, তো 5/14 মানে 0.36 এর কাছাকাছি। তো 0.36 মানে অপশন ডি এর কাছাকাছি, অপশন ডি হবে। ঠিক আছে, চলো তারপরে 10 কেজি ভরে একটি বস্তু আছে, 8 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরছে 2 মিটার পার সেকেন্ডে বেগ নিয়ে। বস্তুটির ক্ষমতা নির্ণয় করো। ঠিক, 34। সো এইভাবে গোল করে ঘুরছে। সো গোল করে ঘোরার জন্য একে কি লাগে?
শুধুই কি লাগে, অভিকেন্দ্র অভিকেন্দ্র বল হলে এ গোল করে ঘুরতে পারে। কেমন ভাবে গোল করে ঘুরছে? বেগ সমবেগে আছে, ঠিক ব্যাসার্ধের পথে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল। সো 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল আছে। ঠিক, বলছে ক্ষমতা কি হবে। তোমাকে আমি দুটো জিনিস বলছি, ধরো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে, সেম আরেকটা বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে, বাট এখানে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে। ঠিক, এখানে কিছুই নয়, মসৃণ, F0 কিছুই নেই। ঠিক, তো তুমি ভেবে দেখো, এখানে 2 মিটারে যেতে হলে 2 মিটার পার কিছুই বল নেই, আমি প্রথমে কোনোভাবে একে শুরু করে দিয়েছি, তো এ চলতেই থাকবে। এখানে আমি যদি কোনো ইঞ্জিন বা কারুর দ্বারা বল না প্রয়োগ করি, তাহলে কিন্তু এ চলতে পারবে না, একটু পরে থেমে যাবে, 2 মিটার পার সেকেন্ড কমে যাবে, 2 মিটার পার সেকেন্ড গতিবেগ কমে শূন্য হয়ে যাবে। দুটো সিনারিও ভাবো। তো এখানে যদি আমাকে 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যেতে হয়, তাহলে আমাকে এই দিকে F বলের একই বল প্রয়োগ করতে হবে। তার মানে পৃথিবীতে এখানে যে ঘর্ষণ আছে, সেই ঘর্ষণের বিরুদ্ধে আমাকে যদি কার্য করতে হয়, তাহলে বস্তুকে যদি সমবেগে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করলে নেট প্রযুক্ত বল শূন্য হয়ে যাবে, বস্তু সমবেগে যেতে পারবে। একটা ট্রেন বা একটা বাসকে আমি সমবেগে নিয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, আমি ইঞ্জিন চালু করে রেখেছি, তারপরে সমবেগে যাচ্ছে। আমি ইঞ্জিন অফ করে সমবেগে যেতে পারি না, কারণ ঘর্ষণ বল থামিয়ে দেবে। তার মানে আমি যে কার্য করছি, সেই কার্য কারুর না কারুর বিরুদ্ধে করতে হয় সবসময়। যে কোনো কার্য কোনো বলের বিরুদ্ধে করতে হয়। সো আমরা যা কিছুই কার্য করছি, বাস যাচ্ছে, কোনো বস্তুকে আমি ঠেলে নিয়ে সমবেগে যাচ্ছি, আমরা ঘর্ষণের বিরুদ্ধে কার্য করি। সো এখানে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে নিয়ে যেতে কোনো বলের বিরুদ্ধে, তখন হচ্ছে আমাদেরকে কার্য করতে হয়। বাট এখানে অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, কোনো বস্তু যদি একই বেগে চলে, সেই বস্তু সেই বেগেই চলতে থাকবে যতক্ষণ না বহিস্থ কোনো বল প্রয়োগ হচ্ছে। তো এখানে বহিস্থ বল প্রয়োগই হচ্ছে না, তো এখানে আমাকে এই 2 মেনটেন করার জন্য কোনো কার্য করতে হবে না, তার মানে কোনো ক্ষমতাও লাগবে না। কার্য বাই সময়, ক্ষমতা হয়ে যায় কার্য বাই সময়, তো এখানেও কোনো কার্য লাগবে না। কার্য বা ক্ষমতা, কার্য করতে হবে বা ক্ষমতা তখনই লাগবে যখন আমরা কারোর বিরুদ্ধে কি করব, কার্য করব। সো এখানে বস্তু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে ঘুরছে, বৃত্তীয় পথে ঘুরছে, বৃত্তীয় পথে কার্য অভিকেন্দ্র বলের দ্বারা শূন্য হয়, কার্যহীন বল বলা হয় ওকে। তাহলে এ যদি সমবেগে ঘুরতে থাকে, একে আর অন্য কোনো বল যদি থামানোর মতো না থাকে, তাহলে এই যে ঘুরছে, এই ঘোরানোর জন্য কোনো কার্য লাগবে না, যেভাবে এখানে লাগছে, সেভাবে এই কেসটাতে। ঠিক, এবার যদি বলতো কোনো বল প্রয়োগ হচ্ছে, কোনো টর্ক দেওয়া হচ্ছে, সেই টর্কের বিরুদ্ধে কি হচ্ছে, এর একই গতিবেগ নিয়ে যাচ্ছে, কৌণিক বেগে ঘুরছে, সমকৌণিক বেগে ঘুরছে, তাহলে কি হচ্ছে, আমাকে বহিস্থ কোনো বল প্রয়োগ করে বা টর্ক প্রয়োগ করে একে ঘোরাতে হচ্ছে, আর 2 মিটার পার সেকেন্ডকে মেনটেন করতে হচ্ছে। বাট এখানে ওরকম কোনো বলের কোনো কিছুই বলেনি, তার মানে এর 2 মিটার পার সেকেন্ড স্পিডে ঘোরার জন্য এর ওপর যে ক্ষমতা সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। তো সেই হিসেবে আমাদের অপশন ডি হবে। কোশ্চেন নাম্বার 36 বলেছে যে টান কত, হ্যাঁ, কৌণিকের দণ্ডটির প্রাথমিক কৌণিক বেগ কত হবে। প্রাথমিক কৌণিক বেগ ভরের তারের সঙ্গে আটকানো আছে, তারটিকে কেটে দেওয়া হলে, আচ্ছা তারটিকে কেটে দিলে প্রাথমিক কৌণিক ভরের কথা। ওকে, দেখে নাও। সো কোশ্চেন 36 কি বলা আছে, এরকম একটা দণ্ডকে ঝুলিয়ে রাখা হয়েছে। ঠিক, একটা দণ্ডকে ঝুলিয়ে রেখেছে, এইখানে কোনো এভাবে করে একটা শিকল লাগানো আছে, যেটা এখানে কেটে ফেললে এ কি করবে, ঘুরতে শুরু করবে, এ পড়ে যাবে নিচের দিকে। এটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে পড়ে যাবে, তার আগে কিন্তু পড়বে না। তো এখানে দুটো টাইপের কোশ্চেন হতে পারে। এখানে যে কোশ্চেন আছে সেটা বাদ দিয়ে আমি আরেকটা আলাদা কোশ্চেন করছি, যে এই পরিস্থিতিতে টান কত হবে, যদি ভর এম হয়, লেন্থ এল হয়, তাহলে টান কত হবে। এটা একটা টাইপের কোশ্চেন। দুই হচ্ছে কেটে ফেললে এর ত্বরণ কত হবে, এই যে এ আছে এর ত্বরণ কত হবে। তো দুটো কোশ্চেনই করছি, দেখেন। সো আমাকে আগে ছবি আঁকতে হবে, যে উপর দিকে টানটি লাগছে, এর ভর কেন্দ্র যেটা L/2 তে থাকবে, সেখানে
ওজন লাগছে এমজি। আর এই যে শিকল আছে, এই যে যেটা আছে হিঞ্জ বলা ইংলিশে, এ কি করছে ওপর দিকে এন দেবে, না হলে তো এ পড়ে যেত। এ যদি না লম্ব প্রতিক্রিয়া বল দিত এ তো পড়ে যেত। আর যখনই কেটে দেবো এ ঘুরে যাবে। আমি কাটার ব্যাপারটা আনছি না এখন, ঠিক। সো এবার আমাকে টান চাই। কিভাবে টান বের করব? এন প্লাস টি ইকুয়াস টু এমজি হবে, কারণ এ পড়ে যাচ্ছে না, নেট প্রযুক্ত বল শূন্য হবে। কিন্তু আমি টানও জানি না এনও জানি না, কি করে আমি বের করব? তো তার জন্য আমরা টর্ক ইকুয়েশন ব্যবহার করতে পারি। কি ব্যবহার করব? যে আমি যদি এ বিন্দুর সাপেক্ষে টর্ক লিখে ফেলি, এ বিন্দুর সাপেক্ষে টর্ক, যে বস্তু ঘুরছে না, ধরো এই বস্তু ঘুরছে না, তার মানে কি যে কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক জিরো, তাই তো ঘুরছে না, যে কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক জিরো। এবার আমি চুজ করব কোন বিন্দুর সাপেক্ষে নিলে সুবিধে হবে। সো এন আমি জানি না, আমাকে টান চেয়েছে, তাহলে আমি টানের জন্য এইখানে যদি আমি অক্ষ নিয়ে নিই আর এর সাপেক্ষে মূল বিন্দু নিয়ে এর সাপেক্ষে যদি টর্ক লিখি, তাহলে কি সুবিধা হবে? এন ইন্টু জিরো হয়ে যাবে, কারণ ওর মধ্যে থেকেই এন যাচ্ছে, তো এন ইন্টু জিরো এর টর্ক হয়ে যাবে। প্লাস এই যে টান আছে এল দূরত্বে আছে, সো টর্ক টান ইন্টু এল, এদের মধ্যবর্তী কোণ 90 আর এফ সাইন 90, টি এল সাইন 90। কোন দিকে ঘোরাচ্ছে? এদিকে ঘোরানোর চেষ্টা করছে। আর আমাদের যে এমজি আছে সেই এমজি উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে, ঠিক। তাহলে এমজির যে টর্ক হবে এমজি মাইনাস এল বাই টু হয়ে যাবে, মানে মাইনাস এমজি এল বাই টু, উল্টো দিকে ঘোরাচ্ছে আর অক্ষ থেকে এল বাই টু দূরত্বে আছে। তো যখনই টর্কের কোশ্চেন আসবে, কোনখানের সাপেক্ষে টর্ক লিখছি সেখান থেকে সমস্ত দূরত্ব নিতে হবে। সো এই টর্ক কি হবে? শূন্য হয়ে যাবে। সো টি ইন্টু এল মাইনাস এমজি এল বাই টু ইকুয়াস টু জিরো। সো এল এল কেটে যাবে, টান হয়ে যাবে এমজি। সো টান হয়ে যাচ্ছে এমজি, এটা আমাদের টান হয়ে যাবে। সো এটা কোশ্চেন ছিল না, কোশ্চেন হচ্ছে আমাদের আলফা কি হবে, যখন কেটে দেব আলফা কি হবে দেখে নাও। সো এটা একটা টাইপের কোশ্চেন হতে পারে। এবার সেকেন্ড পার্টে যাচ্ছি, যে আলফা কি হবে। আলফা কি হবে দেখে নি। সো আলফা তো হয় কোনো বস্তুর উপরে ত্বরণ কখন আসে? নেট প্রযুক্ত বল এফ নেট এম ওয়ান এফ টু এফ ওয়ান লেগেছে, তাহলে এফ নেট হয়ে যাবে এফ ওয়ান মাইনাস এফ টু ইকুয়াস টু এম এ, মানে এফ নেট ইকুয়াস টু এম এ হয়ে যায়। তাহলে এখানে টর্ক নেট ইকুয়াস টু আই আলফা হবে, ঠিক। এবার কথা হচ্ছে টর্ক যদি এর সাপেক্ষে নেওয়া হয় তাহলে আইও এর সাপেক্ষে নিতে হবে। বাকি আলফা বলো কার সাপেক্ষে নেব? আলফা কার সাপেক্ষে নিতে হবে? আলফা কারুর সাপেক্ষে হবে না, আলফা যার খুশি সাপেক্ষে নাও, আলফা একই হবে। কোনো বস্তু যদি 30 ডিগ্রি কোণ ঘুরে যায়, তার যে কোনো কণা 30 ডিগ্রি কোণই ঘুরবে। সো আলফা আমরা কোনো এর সাপেক্ষে লিখবো না, আলফা আলফাই থাকবে। বাকি টর্ক যেখান থেকে নেওয়া হবে সেখান থেকে আমি নেব, সেখান থেকে জড়তা ভ্রামক নেব। এটা লজিক, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো, যখন আমি কেটে দিয়েছি টান শূন্য হয়ে যাবে। যখন আমি কেটে দিয়েছি দড়ি নেই যখন, টান অ্যাবসেন্ট, টান এখন নেই, অনলি এমজি আছে আর এন আছে। তো আমি যদি এর সাপেক্ষে লিখে ফেলি, এন এর জন্য টর্ক যেটা হচ্ছে, এন এর জন্য টর্ক এ যেটা হবে সেটা হবে এন ইন্টু জিরো প্লাস এমজি এল বাই টু। সো এমজি এল বাই টুই হচ্ছে টর্ক। সো এমজি এল বাই টু টর্ক হয়ে যাবে, সেটা আই আলফা। এবার আইয়ের ভ্যালুটা কি হবে এর সাপেক্ষে? এর সাপেক্ষে আই হয়ে যাবে, কোনো রড যদি থাকে এল লেন্থ ভর এম যদি থাকে, এর সাপেক্ষে আই হয়ে যায় এম এল স্কোয়ার বাই থ্রি, এম এল স্কোয়ার বাই থ্রি হয়ে যায়। তাহলে এম জি এল বাই টু ইকুয়াস টু এম এল স্কোয়ার, ক্যাপিটাল এল আছে মনে হচ্ছে, বাই থ্রি আলফা। এবার বুঝতে পেরেছো? এম এম কেটে যাবে, একটা এল কেটে যাবে, 3g বাই 2l, মানে আলফা হয়ে যাবে 3g বাই 2l, 3g বাই 2l, 3g বাই 2l। অপশন সি হয়ে যাবে, অপশন সি চেন্নাই। কোশ্চেন 37,
পিভটের ওপর ভর দিয়ে ঘেরা একটি হুইলের উপরে 3.14 নিউটন মিটার স্থির মানে টর্ক প্রয়োগ হচ্ছে। টর্ক প্রয়োগ হয়েছে, দেওয়া আছে হুইলের কৌণিক ত্বরণ দেওয়া আছে। সো টর্ক দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে, তাহলে জড়তা ভ্রামক কি হবে? সো এখানেই লেখা আছে, দেখো এটা না মুছেই আমি ওটা করে ফেলবো। সো টর্ক দেওয়া আছে, আই দেওয়া আছে, টর্ক বাই আই হয়ে যাবে, বা আই চাই, আলফা দেওয়া আছে, আই হয়ে যাবে টর্ক বাই আলফা। সো টর্ক দেওয়া আছে 3.14, টর্ক দেওয়া আছে 3.14, আলফা দেওয়া আছে 4 পাই, 4 পাই, পাই হচ্ছে 3.14 এর কাছাকাছি। সো পাই পাই এটা এটা কেটে গেল, 0.25 আই হয়ে যাবে মিটার মিটার এম আর স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। সো হয়ে যাবে 0.25, অপশন এ, অপশন এ। তারপরে আমি একদম চলে যাচ্ছি তোমাদের ফার্স্ট লেভেলের কোশ্চেন 46। দুটি বৃত্তাকার চাকতির ভর এবং ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 1/2, 1:2 এবং 2:1 দেওয়া আছে। ব্যাসের সাপেক্ষে চাকতি দুটি জড়তা ভ্রামকের অনুপাত কি হবে? ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামকের অনুপাত কি হবে? ঠিক আছে, দেখো এম ভরের দুটি বৃত্তাকার চাকতির ভর দেওয়া আছে, ভরের অনুপাত, একটা বৃত্তাকার চাকতি আছে আর একটা আছে, ঠিক, দুটোর ভরের অনুপাত m1 m2। সো ভরের অনুপাত m1/m2 দেওয়া আছে 1:2, m1/m2 1:2 দেওয়া আছে। এবং ব্যাসার্ধের অনুপাত, এর যদি r1 নেই, r1:r2 যেটা দেওয়া আছে 2:1, ঠিক। জড়তা ভ্রামক কার সাপেক্ষে? ব্যাসের সাপেক্ষে। এর জড়তা ভ্রামক ব্যাসের সাপেক্ষে কি হবে? চাকতির m1 r1 স্কোয়ার বাই 4, আর এর জড়তা ভ্রামক m2 r2 স্কোয়ার বাই 4, ব্যাসের সাপেক্ষে 4 হয়ে যায়। এখানে অনুপাত চেয়েছে মানে 4 4 তো কেটে যাবে। সো এটা কেটে গেল। সো m1 মানে আমি যদি m1 ভাগ করে নিই m1 r1 স্কোয়ার বাই m2 r2 স্কোয়ার, এই ফরম্যাটে লিখে নিই, তাহলে কত হচ্ছে m1/m2 r1/r2 হোল স্কোয়ার। সো m1/m2 কত? 1/2, আর এটা হচ্ছে 2 স্কোয়ার, মানে 2 হয়ে যাচ্ছে, 2:1 হয়ে যাবে, 2:1। সো অপশন বি, অপশন বি 2:1। 46 এর পর একদম চলে যাও ফার্স্ট লেভেলে কোশ্চেন 48। 48 যেটা তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? পুরো কনসেপ্ট আছে, মনে রাখতে হবে। কোনো নততল থেকে কোনো বস্তুকে যদি গড়িয়ে দেওয়া হয়, সে ঘুরছে এবং চলছে, দুটো কাজই করছে। এই তার আই আই আছে, আর দেওয়া আছে, চোঙ হতে পারে, স্ফেয়ার হতে পারে, গোলক হতে পারে, তারপরে চাকতি হতে পারে, রিং হতে পারে, তার জন্য আমি আই লিখে নিয়েছি। এ যখন নিচে নেমে আসবে তার ভি কত হবে, এ যখন নামবে তার এ কত হবে, এইগুলো জেনে রাখো, ঠিক আছে? তুমি নিজেই করতে পারবে। এটা হচ্ছে মিশ্র গতি, হচ্ছে মানে চলছে প্লাস ঘুরছে, মানে ঘুরছেও আর সামনের দিকে চলছেও, আর পিছলেও যাচ্ছে না, মানে ভি ইকুয়ালস টু ওমেগা আর, পিছলে যাচ্ছে না, তাহলে ভি কত হবে? ধরে নাও আমরা শিখেছি কোনো বস্তু যদি পিছলে যায়, সে যদি এচ উচ্চতা থেকে নিচে নেমে যায়, নিচে গতিবেগ হয়ে যায় √2gh। সেম এখানেও ভি হবে √2gh, বাট একটা এক্সট্রা টার্ম আসবে ঘোরার জন্য, সেটা 1 + I/mr², এটা হয়ে যাবে ভি I/mr²। তো এখানে আমাকে ত্বরণ চেয়েছে, আচ্ছা, তো এখানে ত্বরণ কি হয়? জি সাইন থিটা। সো এখানে এইটা আবার বসে যাবে, তার মানে ঘুরলে, ঘুরছে প্লাস চলছে, তাহলে ত্বরণ হয়ে যাবে জি সাইন থিটা বাই 1 + I/mr²। তো এইভাবে করে মনে রাখো, এটার মনে রাখো, সাথে একটা এক্সট্রা টার্ম আসবে 1 + I/mr²। কেউ ভুলে যাবে না, ভুল করে আবার mr²/I করে দেবে না, কারণ এটা যেটা এসছে এটা গতি শক্তির হচ্ছে সংরক্ষণ করিয়ে এসছে। এখানে গতিশক্তি, এখানে নিচে গতিশক্তি কত সেটা করেই এসছে। এখানে গতিশক্তি কত হবে? এখানে স্থিতিশক্তি mgh, মানে কার্য, এখানে টোটাল যান্ত্রিক শক্তি আর এখানে টোটাল যান্ত্রিক শক্তিকে সমান করা হয়েছে। তো এখানে mgh আছে, আর এই প্রথমে এর গতিশক্তি নেই, আর এখানে কি হয়েছে? গতিশক্তি প্লাস গতিশক্তি ঘূর্ণন প্লাস চলন দুটোই আছে।
ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু এটা সলভ হবে। তো আমি বলবো এটা আর এটা মনে রেখে দিতে। তো এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা সেকেন্ড লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করব, আর টেস্ট যেটা দেওয়া আছে সবাই দিয়ে দাও, সবার ভালো মার্কস আসবে। জেনারেল যেগুলো করতে হবে ফার্স্ট লেভেলে গুলো, সেই ইজি লেভেলের কোশ্চেনগুলো করো। ওকে, থ্যাংক ইউ।